শুরু করব আমাদের ইউনিট 2 বা দ্বিতীয় অধ্যায়, সেটা হচ্ছে নিউরন বা নার্ভ ইম্পালস। তার মানে হচ্ছে স্নায়ু কোষ ও স্নায়ু আবেগ। এবার এই স্নায়ু আবেগটা কিভাবে সম্ভব সেটা আমরা এই আমার নেক্সট স্লাইডে আমি যাচ্ছি, সেখানে আমি আস্তে আস্তে বলবো কিভাবে এই স্নায়ু কোষের এই যে তার পরপর কিরকম ভাবে তার গঠন এবং তার কার্যকারিতা কিভাবে আমাদের শরীরের সমস্ত অংশগুলোকে একসাথে চালিয়ে চলেছে, সেটা আমরা জানার জন্য এই দ্বিতীয় অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে আমরা দেখব যে এই যে স্নায়ু যে তন্ত্র, এই যে নার্ভাস সিস্টেম যেটাকে আমরা বলে থাকি, তার মধ্যে অসংখ্য স্নায়ু বা নিউরন রয়েছে এবং প্রত্যেকটা নিউরনে নিজস্ব একটা গঠন এবং তার একটা ফাংশন বা তার কার্যকারিতা আমরা এখানে দেখব। এবারে অসংখ্য এই নিউরন মিলে কিন্তু এই নার্ভাস সিস্টেম বা এই পুরো সিস্টেমটা চলছে। তাহলে আমরা দেখব যে কি কি ভাবে আমরা এই সেল বা এক একটা করে নিউরন জুড়ে 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 একটা সমস্ত, ধরুন ব্রেন থেকে আমাদের যদি কোনো সেন্স অর্গান যেমন চোখ, নাক, কান ইত্যাদি, স্পর্শ, হ্যাঁ, সেই জায়গায় যদি আমরা কোনো রকম অনুভূতি পাচ্ছি, সেটাকে সঙ্গে সঙ্গে ব্রেনে নিয়ে যাওয়া কিভাবে সম্ভব, সেটা এই নিউরনের দ্বারাই কিন্তু সম্ভব। এবার দেখতে হবে এটা একটা অনেক কমপ্লেক্স একটা সিস্টেম বা একটা তন্ত্র, যেখানে একটা সেল আছে, একটা তার মধ্যে একটা কেমিক্যালস বা তার অনেক রকম অর্গান আছে, রাসায়নিক অনেক রকম কার্যকারিতা সেই সেলের মধ্যে হয়ে চলেছে। এবার দেখতে গেলে আমরা যদি পুরো সিস্টেমটা দেখি, নার্ভাস সিস্টেমটা দেখি, তাহলে দেখব অসংখ্য অসংখ্য এটা রয়েছে, অসংখ্য নিউরন আমরা এখানে দেখতে পাবো। যেমন আমরা প্রথমেই বলি যে মোটামুটি ক্ষেত্রে এই নিউরনের অনেক পরীক্ষা নিরীক্ষাও হয়েছে, কিন্তু আমরা এই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষার কথা বলি, যেখানে উইলিয়াম আর হ্যারা 1988 সালে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি আমাদের বলেছেন যে 100 বিলিয়ন নিউরন আছে আমাদের একজন অ্যাডাল্ট মানুষের ব্রেনে। ঠিক আছে, এবার এই নিউরনটা, এটা ওনার অ্যাপ্রক্সিমেটলি একটা ধারণা, এবং 12 থেকে 15 বিলিয়ন নিউরন আছে আমাদের মস্তিষ্কের সেরিব্রাল কর্টেক্সে, আর 70 বিলিয়ন নিউরন আছে আমাদের সেরিবেলামে, সেটাও একটা মস্তিষ্কর একটা গুরুত্বপূর্ণ অংশ। তাহলে দেখতে গেলে আমরা এই এতগুলো নিউরন একত্রে জয়েন করে বা একের সঙ্গে আরেকটা যুক্ত হয়ে এই যে আমাদের কাজগুলো আমরা করে চলেছি, সেগুলো এই নিউরনের সাহায্যেই হচ্ছে বা সম্ভব। এবার উনি আরো বলেছেন যে শুধু স্পাইনাল কর্ডে মানুষের 1 মিলিয়ন মানে 1 বিলিয়ন নিউরন কিন্তু অ্যাপ্রক্সিমেটলি বা মোটামুটি ক্ষেত্রে উনি ধারণা হিসেবে আমাদের বলেছেন। এবারে এই নিউরনটা কিন্তু সব সমান আকারের নয়, কোনোটা বড় কোনোটা ছোট, তাদের আকৃতিও কিন্তু অনেক পার্থক্য রয়েছে। এবার এই গ্লায়াল সেল বলে আমরা একটা সেলের কথা পড়ব, যেখানে সেটা এই প্রত্যেকটা নিউরনকে একটা আবরণের মতো ঢাকা দিয়ে রেখেছে, যাতে কোনো রকম বাইরে থেকে বিপদ আপদ না হয়, ঠিক যেন একটা আবরণ বা আচ্ছাদনের মতো এই গ্লায়াল সেলস প্রত্যেকটা নিউরনকে রক্ষা করে চলেছে। এইবার আমরা
পড়তে গিয়ে আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে এই স্যান্টিয়াগো রামন ওয়াই সিজল, এই ভদ্রলোক তিনি ছিলেন, তিনি বলেছেন বা এনাকে বলা হয় যে ফাদার অফ নিউরোসায়েন্স। কেন বলা হয় না, ইনি প্রথম বলেছেন যে এই নার্ভাস সিস্টেম, বা ইনি প্রথম বলেছেন আমাদেরকে যে এই প্রত্যেকটা একটা একটা করে সেল জুড়ে জুড়ে এই নার্ভাস সিস্টেমটা তৈরি। এবং এনাকে নোবেল প্রাইজ কিন্তু দেওয়া হয়েছিল কিসের ওপর না, ইনি মেডিসিনের ওপরে, ফিজিওলজির ওপরে ইনি নোবেল প্রাইজ পেয়েছেন 1906 সালে। আর ইনি আবার তার যে পুরস্কারটা সেটা শেয়ার করেছিলেন ক্যামিলিও গলগির সঙ্গে। সেই থেকেই আমরা গলগি বডি নামটা এখানে পাই। এবারে আসি এই স্নায়ু কোষের গঠন ও কার্যকারিতা। এবার গঠন বলতে গেলেই তার কি কি জিনিস দিয়ে সেই নিউরনটা তৈরি আমরা সেটা দেখব। তো এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা সম্পূর্ণ একক নিউরন বা স্নায়ু, যেখানে ওপরের এই গাছের মতো যে শাখাগুলো বেরোচ্ছে সেটাকে ডেনড্রাইট বলা হয়। এই যে নীল রঙের ভিতরের অংশটা সেটাকে বলা হচ্ছে সেল বডি, এবং তার মধ্যস্থভাবে যে একটা গোলাকার অংশ রয়েছে সেটাকে নিউক্লিয়াস বলা হচ্ছে। এবং অ্যাক্সন হচ্ছে এই যে সরু নীল রঙের যে জায়গাটা নিচের দিকে নামছে সেটা হচ্ছে অ্যাক্সন, এবং স্কন সেলস বা মেলিন শীট এগুলো হচ্ছে এক একটা করে আবরণ বা আচ্ছাদন, যেটা এই অ্যাকশনটাকে রক্ষা করেছে। নোড অফ রেনভিয়ার হচ্ছে এমন একটা জায়গা যেখানে একটা স্কন সেলস আর আরেকটা স্কন সেলস এর মাঝখানে যে অংশটা অ্যাকশনের রয়েছে সেই জায়গাটা হচ্ছে নোড অফ রেনভিয়ার, সেটাকে বলা হয়। এবং এই যে নিচের অংশটা, যে গাছের শাখার মতো যে নীল রঙের অংশটা আমরা দেখছি, সেই অংশটা আবার অন্য একটা নিউরনের সঙ্গে যোগ থাকে, এবং এই জায়গাটাকে বলা হয় অ্যাকশন টার্মিনালস। তাহলে এই গেল আমাদের মোটামুটি গঠনের দিকটা, যে একটা নিউরন কিরকম দেখতে হয়, তার মধ্যে কি কি জিনিস থাকে, এবং তার ইম্পালস, যেটা নার্ভ ইম্পালস যেটাকে আমরা বলি, ইম্পালস মানে তার ভিতরের যে কার্যকারিতাটা হচ্ছে সেইটাকে আমরা বা একটা সিগন্যাল বা একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল যদি এই নিউরন কন্ডাক্ট করে বা নিয়ে যায় আরেকটা নিউরনের কাছে, তখন সেটাকে আমরা বলে থাকি নার্ভ ইম্পালস। এবার আমরা আসবো এই স্ট্রাকচারটা আমরা দেখলাম বা গঠনটা, এবং এবার দেখব যে এই একটা টিপিক্যাল বা একটা সাধারণ নিউরন, তার এই যে নীল অংশটা, এটাকে বলা হচ্ছে সোমা। সোমা মানে হচ্ছে দেহ। এবার এই সোমাটাই হচ্ছে তার সেল বডি, যেটা আমি এক্ষুনি বললাম, অ্যাকশন আর এই টার্মিনাল বাটনস বা বোতামের মতো অংশটাকে টার্মিনাল বাটন বলা হয়। এবার একটা মেমব্রেন বা একটা আচ্ছাদন প্লাজমার এই নিউরনের একটা ডবল করে একটা লেয়ারের মতো তৈরি হয়েছে বা আবরণের মতো রয়েছে, যেটাকে আবার ফসফোলিপিড মলিকিউলও বলা হয়। সেটা হচ্ছে একটা সেমি পারমিয়েবল জিনিস, মানে তার মধ্যে থেকে যে কেমিক্যাল, যে রাসায়নিক জিনিস, সেগুলো একদিকে যেতে পারবে। এবারে এই যে প্লাজমা মেমব্রেন, যেটা এর কাজ কি? এর কাজ হচ্ছে যে এই যে মুভমেন্ট বা চলাফেরা,
এইগুলোকে সমস্ত কন্ট্রোল করা বা সেগুলো কোনটা কখন চলবে কোনটা কখন থামবে সেই জায়গাগুলোকে দেখাশোনা করা। এবারে এই যে একটা ইলেকট্রিক্যাল বা একটা যান্ত্রিক কেমিক্যালের একটা আদান প্রদান হচ্ছে নিউরনের ভিতরের এবং বাইরের জায়গা, হ্যাঁ, এবার সেই জায়গাগুলো আমরা আস্তে আস্তে দেখব। যেমন আমরা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে এই যে সেল বডি, যেটা আমরা এই স্লাইডে দেখিয়েছি নীল রঙের যে অংশটা সেটাকে সেল বডি বলা হয়। এখানে তাহলে আমরা কি কি জিনিস এই সাইটোপ্লাজমের মধ্যে ভাসতে দেখব। এক হচ্ছে গলগি বডি, দ্বিতীয়ত হচ্ছে মিসেল বডিজ বা আরেকটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এবং আরেকটাকে বলা হচ্ছে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে এই এতগুলো জিনিস আমরা কিন্তু এই সেল বডির মধ্যে ভাসমান হিসেবে দেখতে পাই। এবার আমরা জানলাম যে সোমা কথাটা কি থেকে এসেছে। সোমা মানে হচ্ছে দেহ, ঠিক আছে। এবার এই যে নিউক্লিয়াস যেটা রয়েছে, যেটা হচ্ছে নিউরনের সমস্ত কিছু কখন কি হবে না হবে, যেমন আমাদের মস্তিষ্ক আমাদের দেহটাকে চালায়, সেই রকম এই নিউক্লিয়াসের কাজও কিন্তু একই রকম, এই নিউরনকে চালিত করা। এবারে আসছে যে এই যে শাখা প্রশাখার মতো যে জায়গাটা আমি দেখাচ্ছি এই স্লাইডে, সেইটাকে কি বলে? সেটাকে বলা হয় ডেনড্রাইট। এবার এই ডেনড্রাইট মানে হচ্ছে একটা গাছের, ঠিক যেন মূল গাছের মূলের সঙ্গে শাখাগুলো যেভাবে লেগে থাকে, ঠিক সেই রকমই এই ডেনড্রাইটও দেখতে। এবং এই ডেনড্রাইটের একদম মুখে বিন্দুর মতো কিন্তু সেই সেন্সরি বা ছোট্ট ছোট্ট রিসেপ্টর আছে, যেগুলো কোনো রকম যদি সেন্সরি কোনো রকম পরিবর্তন ঘটে তখনই সেই জিনিসগুলোকে তারা যাতে নিয়ে নিতে পারে তার ব্যবস্থা করা আছে। এবার এই অ্যাকশন হচ্ছে, অ্যাকশনের অনেক রকম কাজ আছে, আর অ্যাকশনের আবার কিছু দিক আমরা দেখব। একটা শঙ্কুর মতো জায়গা, সেটাকে আমরা বলছি অ্যাকশন হিলক। এবার অ্যাকশন হিলক হচ্ছে কি? অ্যাকশনটা তো আমরা দেখলাম একটা লম্বা একটা জায়গা যেটা নিউরন থেকে বেরিয়েছে এবং এই সেল বডিটাকে যুক্ত করেছে, এবং সেই যুক্ত করেছে যেই জায়গাটা সেটাকে বলা হচ্ছে অ্যাকশন হিলক, যেটা একটা শঙ্কুর মতো তার শেপটা, সেটা একটা জাংশন বা একটা অন্য নিউরনের সঙ্গে যুক্ত রাখার একটা জায়গা হিসেবেও আমরা ধরতে পারি। এবার হচ্ছে যে এই মেলিন শীট, যেটা আমি আমার এই ছবির মধ্যে দেখাচ্ছি, মেলিন শীট হচ্ছে একটা চর্বি জাতীয় একটা ফ্যাটি ইনসুলেশন বলা হয়, যেটা চর্বির মতো একটা জিনিস দিয়ে তৈরি, এবং এর কিন্তু অ্যাকশন আবার কিন্তু নিজের মতো খুব লম্বাও হতে পারে বা তার দৈর্ঘ্য কিন্তু কোনোটা বড় কোনোটা ছোট হিসেবে পরিবর্তন বা পার্থক্য থাকতেই পারে। এবার হচ্ছে এই অ্যাকশনটার অনেকগুলো কিন্তু শাখা প্রশাখা আছে, যেমন সেটাকে বলা হচ্ছে অ্যাকশন কোল্যাটারালস, ঠিক আছে। এই হলো মোটামুটি ক্ষেত্রে আমরা একটা নিউরন, যদি প্রশ্নতে আসে যে একটা নিউরনকে তোমরা কিভাবে তার প্রত্যেকটা গঠনের দিক থেকে কিভাবে লিখতে পারো, তখন তোমাদের এই ছবিটাও দিতে হবে এবং তার সাথে এই সমস্ত অংশগুলোকেও দেখাতে হবে। এবার আসছে যে রাসায়নিক বা ইলেকট্রিক্যাল যে মেসেজগুলো একটা নিউরন আরেকটা নিউরনের যে পাঠাচ্ছে সেল বডি, সেটা কি করে সম্ভব? এইটাকে বলা হয় যে অ্যাকশন পোটেনশিয়াল, সে কতটা তাড়াতাড়ি একটা নিউরন থেকে আরেকটা নিউরনে পাঠাবে। যখন আমি বলছিলাম অ্যাকশন টার্মিনালস, তখন বলেছি
সেই টার্মিনালের মুখে গোল গোল ছোট্ট ছোট্ট যেন রিসেপ্টর আছে, যেগুলো অন্য নিউরনের যে সমস্ত সেন্সরি ইম্পালস গুলোকে পাঠাচ্ছে সেগুলো খুব তাড়াতাড়ি সেগুলোকে ধরে ফেলছে, এবং একের পর এক একটা নিউরনের থেকে আরেকটা নিউরন, সেখান থেকে আরেকটা নিউরন, এই করে আমাদের ব্রেনে চলে যাচ্ছে, এবং ব্রেন থেকেও সঙ্গে সঙ্গে সেই কাজটা করবার যে সিগন্যাল সেগুলো সমস্ত সংকেতগুলো একের পর এক পাঠাতে থাকছে। এইবার আসছে আমরা যখন এই অ্যাকশনের গুরুত্বগুলো দেখলাম, এবারে আমরা গ্লায়াল সেলস বা নিউরোগ্লিয়া বা এই এটাকে শুধু গ্লিয়ালও বলা হয়, গ্লিয়া সেলসও বলা হয়, হ্যাঁ, এটা কোথায় বা কিসের কারণে এগুলো তৈরি সেটা একটু দেখে নিই। যে এই যে নিউরন যেটা আমরা পড়লাম, যেটা ব্রেনে অসংখ্য অসংখ্য নিউরন দিয়ে তৈরি আমাদের ব্রেন, আমাদের হার্ট, এবং এক একটা অর্গানে অসংখ্য সেল আছে, সেরকম স্নায়ু বা নার্ভাস সিস্টেমে আছে অসংখ্য নিউরন। এবং এই যে প্রাইমারি সেল যেটা রয়েছে তার মধ্যে আমরা কিছু নাম, যেমন খুব গুরুত্বপূর্ণ কিছু নাম, যেমন হচ্ছে গ্লায়াল সেল বা নিউরোগ্লিয়া, অথবা শুধু গ্লিয়াও বলতে পারি। আচ্ছা, এই গ্লিয়া সেলের কি কাজ? এটা আমাদের যে চিন্তা শক্তি, পড়াশোনা করলে যে মনে রাখার ক্ষমতা, আমাদের পারসেপশন, এগুলো, এবং শরীরের সঙ্গে এনভায়রনমেন্ট বা পারিপার্শ্বিক যে টেম্পারেচার বলো কি যেটাই বলো, সেখানে একটা সামঞ্জস্য রাখার চেষ্টা করে এই গ্লায়াল সেলস। এবার এই গ্লায়াল সেলস আবার এর কিছু নিউট্রিয়েন্ট আমরা নিউরনে দেখতে পাই, যেমন হচ্ছে এই একটা আমি দেখালাম, সেটা হচ্ছে মেলিন শীট, যেটা একটা কোটের মতো অ্যাকশনটাকে মুড়ে রেখেছে, এবং সেটা কোন রকম নিউরনের যে সমস্ত ওয়েস্ট প্রোডাক্টস যেটাকে বলি সেইগুলোকে আবার বাইরে ছেড়ে দিচ্ছে, অথবা যে মৃত নিউরন গুলো আছে সেগুলোকেও বাইরে ফেলে দিচ্ছে, এবং যেগুলো ভালো নিউট্রিশন সেগুলোকে নেওয়ার ক্ষমতা তাদের আছে। এবার আসছি যে এই যে আমরা যেমন এখন শুনি যে কিছু নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার মস্তিষ্ক, তাতে অটিজম বা এএসডি, অথবা আমরা দেখি যে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের মতো ডিজেনারেটিভ ডিসঅর্ডার আছে, বা স্কিজোফ্রেনিয়া বলে একটা ভয়ানক রোগ, হ্যাঁ, সেগুলো কিন্তু এই গ্লায়াল সেলসের একটা খুব বড় ফাংশন বা কার্যকারিতা আমরা দেখতে পাচ্ছি। কিভাবে দেখছি না, এই গ্লায়াল সেলস কিন্তু এই নিউরো ডেভেলপমেন্টাল যে ডিসঅর্ডারের নামগুলো আমি বললাম, এগুলো কিন্তু হওয়ার একটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা আছে। কেননা এই গ্লায়াল সেলসের একটু এদিক ওদিকে কিন্তু এই সমস্ত নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার গুলো আমরা মানুষের মধ্যে দেখতে পাচ্ছি। এবার এই গ্লায়াল সেলসকে আবার আমরা চার ভাগে ভাগ করে থাকি, যেমন অলিগোডেন্ড্রোসাইটস, স্কন সেলস, মাইক্রোগ্লিয়া আর অ্যাস্ট্রোসাইটস। এবার এই অলিগোডেন্ড্রোসাইটস, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে এই যে মেলিন শীট যেটা এই অংশে দেখতে পাচ্ছি, হ্যাঁ, যে নিউরনের ছোট ছোট নিউরন যেগুলো ব্রেন এবং স্পাইনাল কর্ডে রয়েছে, যেটা কিনা আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তৈরি করতে সাহায্য করে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে আমরা বাংলায় বলতে পারি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। তো সেই জায়গাটা কিন্তু হচ্ছে অলিগোডেন্ড্রোসাইটস এর জায়গা, এবং স্পন সেলস হচ্ছে একটা, এই মেলিন শীট গুলো তৈরি হচ্ছে এই স্পন সেলস এর দ্বারা, এবং এর কাজ হচ্ছে কি, যে
এই যে পেরিফেরাল নার্ভাস সিস্টেম যেটা, সেটাকে রক্ষা করে। পেরিফেরাল নার্ভাস সিস্টেমকে আমরা বাংলায় বলতে পারি প্রান্তিক স্নায়ুতন্ত্র। ঠিক আছে, তাহলে এক একটা মস্তিষ্কর জায়গা কিন্তু তৈরি হতে সাহায্য করে। আর আমি বলেই দিলাম যে মেলিনটার কার্যকারিতা হচ্ছে যে নিউরনটাকে, অ্যাকশনটাকে সাপোর্ট দেওয়া বা একটা আবরণের মতো, চাদরের মতো সেটাকে ধরে রাখা। এবং এই কি সাহায্যে এটা ধরে থাকে? ছোট্ট ছোট্ট কিছু ফাইবার আছে, যে ফাইবার গুলো একত্রে হয়ে এই মেলিয়ানেটেড এই শীটটা তৈরি হয়। এবং নোড অফ রেনভিয়ারের কথা আমি আগেই বললাম, যে অংশটা ছাড়া ছাড়া রয়েছে, যেখানে স্কন সেলস নেই, সেখানটা হচ্ছে এই নোড অফ রেনভিয়ার। তাহলে আমরা এতগুলো পার্টকে আমরা নিউরনে দেখতে পেলাম, যে কিভাবে একটার পর একটা গঠন আমরা দেখলাম। এবার আসবো যে ক্লাসিফিকেশন বা টাইপ অফ নিউরন, মানে শ্রেণী বিভাগ ও স্নায়ু কোষের প্রকার। এবার স্নায়ু কোষের প্রকার দেখতে গেলে তার দুভাগে আবার আমরা ভাগ করতে পারি। এক হচ্ছে তার গঠন দিক থেকে, আরেক হচ্ছে তার কার্যকারিতা হিসেবে। এবার গঠন দিক থেকে দেখতে গেলে এক হচ্ছে বাইপোলার বা দুই মেরু স্নায়ু কোষ, অথবা ছদ্ম এক মেরু স্নায়ু কোষ বা সিউডো ইউনিপোলার, অথবা বহু মেরু স্নায়ু কোষ বা মাল্টিপোলার। তাহলে এইটা হচ্ছে গঠন দিক থেকে আমরা এই তিন ভাগে নিউরনকে ক্লাসিফাই বা ভাগ করতে পারি। এবার পরের স্লাইডে আমি দেখাবো যে ছবির মাধ্যমে যে কিভাবে আমরা এই বাইপোলার, সিউডো ইউনিপোলার আর মাল্টিপোলার ক্লাসিফিকেশনটা কিভাবে বা কি রকম দেখতে। তাহলে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে তিনটের ক্ষেত্রেই সেল বডি রয়েছে। তো প্রথম বাইপোলারে সেল বডি রয়েছে মাঝখানে, যেখানে গোলাপি অংশটা হচ্ছে নিউক্লিয়াস। তার পাশের ছবিতে সিউডো ইউনিপোলারে, সেখানেও এই সেল বডি রয়েছে মাঝখানে, এবং তার মাঝখানে গোলাপি অংশটা হচ্ছে নিউক্লিয়াস। এবার একদিকে আসছে পেরিফেরাল অ্যাকশন, আর একদিকে আসছে সেন্ট্রাল অ্যাকশন, আর এই শাখা প্রশাখার মতো হচ্ছে জায়গাগুলো হচ্ছে ডেনড্রাইট। এবং এই মাল্টি পোলারে রয়েছে সেল বডি এক জায়গায় বা একটা দিকে, এবং গোলাপি অংশটা হচ্ছে নিউক্লিয়াস, এবং অ্যাকশন চলে আসছে। আর এই যে অ্যারোগুলো দিয়েছি, এই চিহ্নগুলো কি বোঝাচ্ছে না কোন দিক থেকে ইম্পালসটা আমাদের আসছে। ঠিক আছে, এই গেল গঠনের দিক থেকে আমরা নিউরনকে এই তিন ভাগে ভাগ করে রাখতে পারি। এবার আমরা পরের অংশতে যাব, সেটা হচ্ছে যে গলগি টাইপ 1 বা গলগি টাইপ 2 নিউরন। এবার এই গলগি টাইপ 1 বা এক নিউরন, সেটা হচ্ছে খুব লম্বা যে অ্যাকশন গুলো, সেগুলো ছোট ছোট কিছু শাখা প্রশাখা আছে, এবং সেগুলো কি করে, সেগুলো আমাদের চলাফেরার যে সমস্ত স্নায়ুগুলো, সেগুলোর যে ইনফরমেশন বা আমাদের এখন চলতে হবে, উঠতে হবে, বসতে হবে, এই যে জায়গাগুলো, সেগুলো দেখাশোনা করে। তাহলে গলগি 1 বা গলগি টাইপ 1 এর কাজ হচ্ছে চলাফেরার দিকটা দেখাশোনা করা। সেই নিউরনগুলোকে বা সেই নার্ভগুলোকেই এরা দেখাশোনা করে। এবার গলগি টাইপ 2 যদি দেখি, তাহলে তাদেরও এরকম একটা নির্দিষ্ট কাজ আছে। এদের কিন্তু অ্যাকশনটা খুব ছোট, আর এরা কি করছে, এরাও তেমনি তাদের এই ইনফরমেশন বা কি করতে হবে এখন, সেগুলোকে একটার পর একটা পাঠাচ্ছে। এবার আমরা এর ফাংশন বা এর কার্যকারিতা হিসেবে নিউরনকে যে আমরা ভাগ করতে পারি, সেটাও কিন্তু তিন ভাগে ভাগ করা যায়। যেমন একটা হচ্ছে অ্যাফারেন্ট নিউরন,
আমি পরের স্লাইডে আসছি, যেখানে স্নায়ু কোষের কাজ আছে, কিন্তু তার আগে আমি এই ফাংশনাল দিকটা একবার বলে দেওয়া আমার মনে হয় ভালো, কেননা যে কোন নিউরন কি কাজ করবে সেই হিসেবেও কিন্তু আমরা নিউরনকে ভাগ করতে পারি বা ক্লাসিফাই করতে পারি। এবার প্রথম বা অ্যাফারেন্ট নিউরন হচ্ছে যে সেন্সরি নিউরন গুলোকে, যে সমস্ত ইম্পালস গুলোকে পাঠাচ্ছে, কোথায় পাঠাচ্ছে না সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের বাংলা হিসেবে আমরা বলতে পারি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। আর এই দ্বিতীয় নম্বর হচ্ছে যেটাকে আমরা ইফারেন্ট নিউরন বলেছি, সেটার কাজ কি হচ্ছে, সেটা সবসময় ব্রেন বা স্পাইনাল কর্ড থেকে এই মাসেল অথবা বিভিন্ন শরীরের যে গ্ল্যান্ড আছে সেই গ্ল্যান্ডে তাদের ইনফরমেশন পাঠানো কাজ। এদেরকে আবার আরেকটা নামেও ডাকা হয়, সেটা হচ্ছে মোটর নিউরনস। এবং এদেরও কিন্তু এই ইন্টার নিউরন, যেটাকে আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে বা যেটা বললাম কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে, এটা যেতে সাহায্য করে। এবারে আসছে কি যে এরা কি ইনফরমেশন বা কি ধরনের তথ্য পাচার করছে, সেটা খুব বড় কথা। এবার এই অ্যাফারেন্ট ইফারেন্টের পরে আসছে ইন্টার নিউরন। ইন্টার কথাটা মানে একটা যোগসূত্র, মানে অন্য নিউরনের সঙ্গে এই নিউরনের একটা যোগ করানোর জন্য, যে মধ্যস্থতা করানোর জন্য যে নিউরন, তাকে ইন্টার নিউরন বলা হচ্ছে। এবার আমি পরের স্লাইডে আসি, যেখানে এই স্নায়ু কোষের কি কাজ সেটা একটার পর একটা দেখব। এবার স্নায়ু কোষের কাজ হিসেবে বলতে গেলে এটা একটা অসম্ভব একটা কমপ্লেক্স একটা জিনিস, যেটা কিন্তু আমরা একভাবে বলতে পারবো না। এবার যে কোনো ধরনের শরীরে যে রিফ্লেক্স অ্যাকশন হচ্ছে, চট করে কোনো জোরে হাওয়া এলে আমরা চোখ বুজে ফেলছি, বা খুব গরমে আমাদের কষ্ট হচ্ছে, হ্যাঁ, তো এই জায়গাগুলো, এই সমস্ত কিন্তু নিউরনের কাজ। নিউরন তার এই সেন্সরি আর এই মোটর নিউরন, এই দুরকম নিউরন, তাদের যে কমিউনিকেশন ব্রেনের সঙ্গে, তাদের এই ফাংশনে আমরা কিন্তু দেখতে পাবো। এবার তাহলে কোনো রকম ব্যবহার সম্ভব নয় যদি একটা নিউরনও খারাপ থাকে বা তাদের এই ইম্পালসটাকে ব্রেনে পাচার করতে না পারে। তখন কিন্তু তাহলে এই ইনফরমেশনটা যে ব্রেনে যাচ্ছে এবং ব্রেন থেকে যে ইনফরমেশনটা আসছে, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এবং এর কাজে কি কি লাগে না, এক হচ্ছে সেন্সরি নিউরন, দুই হচ্ছে মোটর নিউরন, বা যেটা চলাফেরার ক্ষেত্রে যেটা কাজ দেয়। এবার এই স্পাইনাল কর্ডেরও কিন্তু অসম্ভব এই ফাংশন বা যেটাকে বলা হচ্ছে এই নার্ভাস সিস্টেমের এই একের পর এক যে ইম্পালস গুলোকে পাঠাচ্ছে বা ইনফরমেশন গুলোকে পাঠাচ্ছে, সেটা কিন্তু এই স্পাইনাল কর্ডের মধ্যেও অনেক রকম নিউরন আছে, সেইগুলো শরীরের বিভিন্ন অংশে কিন্তু সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে। এবার আমি পরের স্লাইডে আসব, যেখানে স্নায়ু কোষের কিছু গুরুত্বপূর্ণ কাজের কথা আমি বলবো। এবার এই কাজটা আমরা দেখতে গেলে বলতে হয় যে কি ধরনের কাজ এই স্নায়ু। এক তো এটাকে আমরা ইংরেজিতে বলে থাকি কন্ডাকশন, বা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়ার যে ক্ষমতা সেইটাকে। এবং এতে দেখতে পাবো যে এই নিউরনের মধ্যে কিছু ইলেকট্রিক্যাল বা যান্ত্রিক কিছু চার্জ রয়েছে। কি ধরনের চার্জ আমরা জানি, বা আয়ন জানি। আয়নকে আমরা বাংলায় বলতে পারি, আয়ন তো দু রকমের হয়, যেমন পজিটিভ আয়ন আর নেগেটিভ আয়ন। তো এটা আগে আমরা পড়েছি যে আয়ন ঠিক একই রকম ভাবে এই নার্ভ বা নিউরনের মধ্যেও কিন্তু এই পজিটিভ আয়ন বা নেগেটিভ আয়ন, ক্যাটায়ন্স এবং বা অ্যানায়ন্স। ক্যাটায়ন্স মানে হচ্ছে যেটা পজিটিভ
আয়ন এবং অ্যানায়ন হচ্ছে যেটা নেগেটিভ আয়ন। এবার এই দুটোই কিন্তু আমরা এই নিউরনের মধ্যে দেখতে পাচ্ছি। এবার কোনটা কোন দিকে আছে, মেলিন শীটের ভিতরে কোনটা আছে এবং বাইরে কোনটা আছে, এবার দুটোই কিন্তু চার্জড আয়ন, দুটোই কিন্তু এই নিউরনের মধ্যে অবস্থিত। এবং এই নেগেটিভ চার্জড আয়ন হচ্ছে এই নিউরনের ভিতরের অংশে এই নেগেটিভ চার্জ রয়েছে, এবং এই নিউরনের বাইরের অংশে এই রয়েছে পজিটিভলি চার্জড আয়ন বা ক্যাটায়ন। এবং এই দুটোর যে ডিফিউশন হচ্ছে সেটা কিভাবে সম্ভব, যেমন এটা কিন্তু একটা ব্যালেন্সের ব্যাপার। যেমন নিউরনের বাইরে রয়েছে পজিটিভ, ধরা যাক পজিটিভ চার্জ যদি সোডিয়াম ধরা হয় তাহলে সোডিয়াম হচ্ছে নাট্রিয়াম মানে Na+, আর যদি ক্যালসিয়াম ধরা হয় তাহলে হচ্ছে Ca2 বা প্লাস। এবং যদি পটাশিয়াম ধরা হয় তাহলে শরীরের মধ্যে এই ধরনের রাসায়নিক জিনিস রয়েছে, পটাশিয়ামটাকেও আমরা ক্যালিয়াম বা K+ ধরতে পারি, এবং ক্লোরাইড সেটাকে কিন্তু Cl- ধরতে হবে, কারণ সেটা হচ্ছে নেগেটিভ আয়ন। তো এইভাবে এই কন্ডাকশনের সময় এই যে ইলেকট্রিসিটি যেটা তৈরি হচ্ছে সেটা কিভাবে একটার সঙ্গে একটা পাস করছে এবং কিভাবে আমাদের এই ইম্পালস গুলো একটা নিউরন থেকে আরেকটা নিউরন, সেখান থেকে আরেকটা নিউরন, এরকম করে সারা শরীরের মধ্যে কিভাবে একটা মুহূর্তের মধ্যে চলে যাচ্ছে সেটা আমরা দেখব। এবার এটা সম্ভব কি করে? না, এটা সম্ভব হচ্ছে একটা মেমব্রেনের সাহায্যে, যেটার নাম হচ্ছে প্লাজমা মেমব্রেন। ঠিক আছে? এবং সেটা কিন্তু একটা আবরণের মতো এই নিউরনকে ধরে রেখেছে। আর এই মেমব্রেন পোটেনশিয়াল হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে একটা ডিফারেন্স, মানে পজিটিভ আর নেগেটিভ আয়ন দুটো চার্জ এখানে রয়েছে। মেমব্রেনের একদিকে রয়েছে পজিটিভ আয়ন, আরেক দিকে রয়েছে নেগেটিভ আয়ন। আর এটা কি নামে বলা হয়? এটাকে বলা হয় মেমব্রেন পোটেনশিয়াল। এবং এই নিউরনটা এর মধ্যে ধরতে গেলে আমরা যদি দেখি তাহলে রেস্টিং যে পোটেনশিয়াল আছে সেটা হচ্ছে -70 M ভোল্ট। -70 M ভোল্ট সেটাকে রেস্টিং পোটেনশিয়াল হিসেবে ধরা হচ্ছে, অথবা সেটাকে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল হিসেবে বলা হয়, সেটা হচ্ছে RMP বলা হয়। এবং এর একটা ম্যাগনিটিউড আছে, সেটাকে আমরা কিসের সাহায্যে মাপি? ভোল্ট বা ভি, ইংরেজি ভি শব্দে আমরা ভোল্টটাকে ব্যবহার করি, অথবা মিলি ভোল্ট, সেটাকে ছোট হাতের এম এবং বড় হাতের ভি দিয়ে সেটাকে মিলি ভোল্ট হিসেবে ধরা হয়। এবার এই রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল যেটাকে বললাম সেটাকে আরএমপি বলা হচ্ছে। তার কাজ কি? তার কাজ হচ্ছে একটা ইলেকট্রোস্ট্যাটিক প্রেসার তৈরি করা, একটা আয়ন চ্যানেল তৈরি করা, যে চ্যানেলে পজিটিভ নেগেটিভ সব সময় অ্যাট্রাক্ট করে, সেটা সবাই আমরা জানি, এবং একটা সোডিয়াম পটেনশিয়াম পটাশিয়ামের একটা পাম্প তৈরি করা, যেখানে একদিকে পজিটিভ এবং আরেক দিকে নেগেটিভ আয়ন রয়েছে। এখানে আমরা যে স্টাডি মেটেরিয়ালে আমাদের দেখতে পাবো এই ইউনিটে, সেখানে ছবি দেওয়া আছে, সেখানে কিভাবে এই মেমব্রেনের একপাশে পজিটিভ আয়ন যেমন সোডিয়াম বা Na নাট্রিয়াম প্লাস, আবার আরেক দিকে নেগেটিভ আয়ন কিভাবে দুটো স্পর্শ করছে, কিভাবে ধরে রেখেছে এবং কিভাবে এই ইনফরমেশন গুলোকে পাস করছে একটার সঙ্গে আরেকটা, সেটা খুব সুন্দরভাবে দেওয়া আছে। এবারে এই যে একটা কোনো স্টিমিউলাস যদি আমরা উদ্দীপনা আমরা দেখতে পাই, তাহলে সেক্ষেত্রে দেখব
যে সঙ্গে সঙ্গে আমরা কি জিনিস অনুভব করছি, একটা শরীরের মধ্যে একটা এক্সাইটেশন তৈরি হচ্ছে এবং এই পোলারাইজেশন, ডিপোলারাইজেশন অফ মেমব্রেন যেটাকে আমরা বলে থাকি ইংরেজিতে, মানে এই পোলারাইজেশন গুলোকে দুই মেরু সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে পজিটিভ নেগেটিভ অ্যাট্রাক্ট হয়ে যাচ্ছে এবং এই ইম্পালসটা বা ইনফরমেশনটা একটার সঙ্গে আরেকটা চলে যাচ্ছে বা পাস হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই মেমব্রেন যে পজিটিভ যে আয়ন রয়েছে সেটা কিন্তু একটা টেম্পোরারি পিরিয়ডের জন্য, যদি ধরা যাক -70 এমভি থেকে +50 এমভি বা মিলিভোল্ট, এইটাই মোটামুটি রেঞ্জ। এবং এই যে অ্যাকশন পোটেনশিয়াল রয়েছে এখানে, যে ইলেকট্রিক্যাল যে চার্জ হচ্ছে সেইটা একটা 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 পার্টিকুলার একটা পয়েন্টে এই অ্যাকশনটা সেটাকে তুলে একদম পিকে নিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে 1 মিলিসেকেন্ড। 1 মিলিসেকেন্ডে এত সুন্দরভাবে এই ইম্পালসটা একটা থেকে আরেকটা চলে যাচ্ছে। তাহলে এটা আমরা সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন এই সমস্ত দিয়ে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছি। এবার এই অ্যাকশন পোটেনশিয়াল, এটাকে আমরা দেখব, এটাকে কিন্তু অল অর নান ফেনোমেনন বলা হয়। যেমন যখন প্রয়োজন তখনই কিন্তু এর ইনফরমেশনটা দেয়, অন্য সময় সেটা রেস্টিং পিরিয়ডে চলে যায়। এবং এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় অ্যাকশন পোটেনশিয়াল। এর কিন্তু সাইজ বা অ্যামপ্লিটিউড যেটাকে বলে সেটা কিন্তু একটার সঙ্গে আরেকটা ছোট বড় হতেই পারে, সবকটা যে সমান আকারে থাকবে এমন কিন্তু নয়। তার ইচ্ছে বা তার ইচ্ছের থেকেও বেশি তার ফাংশন বা কার্যকারিতা হিসেবে সেটা কিন্তু আসলে ঠিক করা হয়েছে। এবার আমি পরের স্লাইডে আসি, যেখানে এই নিউরাল কন্ডাকশন বা স্নায়ু পরিবাহী, যেটা আমি একটু আগে বললাম, আয়ন বা চার্জিত কণাকে আমরা আয়ন বলে থাকি, সেখানে কিভাবে পজিটিভ নেগেটিভ যে অ্যাট্রাকশন হচ্ছে মেমব্রেনের এপাশে থেকে ওপাশে, সেটা খুব সুন্দরভাবে এই ইউনিটে দেওয়া আছে। এবার পরের অংশ হচ্ছে সাইন্যাপটিক ট্রান্সমিশন বা সংক্রমণ। এই সাইন্যাপটিক সংক্রমণ বলতে আমরা কি বুঝছি? এটা হচ্ছে যখন কোনো ইনফরমেশন বা কোনো তথ্য একটা জায়গা থেকে, একটা নিউরন থেকে আরেকটা নিউরন এই সাইন্যাপস পাস করছে বা নিয়ে যাচ্ছে, সেখানে এই যে অ্যাকশন পোটেনশিয়াল রয়েছে, যেটা এই একটা অ্যাকশন থেকে আরেকটা অ্যাকশনে কিভাবে যোগ থাকে, যেটা আমি একটু আগে বললাম, সেটা হচ্ছে টার্মিনাল বাটন, বোতামের মতো গোল গোল অংশ থাকে, সেইগুলো সঙ্গে সঙ্গে তার ইনফরমেশন বা ইম্পালসটাকে অন্য নিউরনে নিয়ে যেতে সাহায্য করছে। এবার আসছে এই যে টার্মিনাল পয়েন্ট, সেটাকে কিন্তু আবার এই ডেনড্রাইটের দ্বারা আরেকটা নিউরনের সঙ্গে যোগ আছে, সেই জায়গাটাকে আমরা বলছি সাইন্যাপস। তাহলে সাইন্যাপস কোন জায়গাটাকে বলছি এবং তার কার্যকারিতা কি, সেগুলো আমরা দেখলাম। এবার সাইন্যাপস আবার কিন্তু 3টে জায়গায় অবস্থিত, যেমন এই নিউরনে কিন্তু ডেনড্রাইট, সোমা অথবা অ্যাক্সন। এবার এই সাইন্যাপস আবার কিন্তু অ্যাকশন ডেনড্রাইটিক, অ্যাকশন সোমাটিক আর অ্যাক্সনিক সাইন্যাপস, এই 3 নামে পরিচিত। এবং এটাকে কিন্তু দুভাগে আসলে ভাগ করা যায়। কি কি ভাগ আমরা দেখলাম? একটা হচ্ছে যেখানে ইলেকট্রিক্যাল ইম্পালস গুলোকে পাস করছে, নিয়ে যাচ্ছে, এবং আরেকটা হচ্ছে যেখানে রাসায়নিক প্রক্রিয়াগুলো সম্ভব হচ্ছে, তার মানে ইলেকট্রিক্যাল সাইন্যাপস, আরেকটা হচ্ছে কেমিক্যাল সাইন্যাপস। এবার এই ইলেকট্রিক্যাল সাইন্যাপস কিন্তু খুব রেয়ার, খুব কম পাওয়া যায়, কেননা যে জায়গায় এই ইলেকট্রিক্যাল ইম্পালস গুলোকে যা নিয়ে যাওয়ার জন্য, যে ইনফরমেশনের জন্য দরকার, সেই জায়গাগুলোই কিন্তু এইগুলো রয়েছে। এবং সেটা এই আয়নগুলোকে একটা জায়গা থেকে আরেকটা জায়গা
পাস করার জন্য সাহায্য করছে। আর এই যে কেমিক্যাল সাইন্যাপস যেটা, তার তাহলে কাজ কি? সেটার কাজ হচ্ছে যে একটা নিউরোট্রান্সমিটার অথবা সেটা হচ্ছে স্নায়ু প্রেরক যন্ত্র হিসেবে কাজ করছে, যেটা একটা থেকে আরেকটা স্নায়ুর যে জিনিস, যা তথ্যকে প্রচার করা হচ্ছে বা নিয়ে যাওয়া হচ্ছে, সেটার সাহায্য হচ্ছে এই কেমিক্যাল সাইন্যাপস বা রাসায়নিক সাইন্যাপস। এবার আসছি এই যে মেমব্রেন বা এই কিভাবে যে প্রি সাইন্যাপটিক মেমব্রেন বলা হচ্ছে, যেটা একটা সাইন্যাপসের সঙ্গে আরেকটা সাইন্যাপসের একটা জায়গা বা যোগসূত্র তৈরি করছে, এটাকে আমরা কি বলতে থাকি? সাইন্যাপটিক ক্লেফট বলে থাকি, যেটা স্লাইডে রয়েছে 2 নম্বরে। এক হচ্ছে সাইন্যাপটিক নব আর দ্বিতীয়ত হচ্ছে সাইন্যাপটিক ক্লেফট। ক্লেফট কথাটার অর্থ হচ্ছে ফাটল, যেখানে একটা আলাদা হয়ে ফাটল হিসেবে ধরেছে, সেটাকে সাইন্যাপটিক ক্লেফট বলা হয়। এবং প্লাজমা মেমব্রেন, পরের অংশটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। এবার এই সাইন্যাপটিক নব হিসেবে আমরা যেটা দেখলাম, যেটা ওই টার্মিনাল বাটনস থেকে গোল গোল গোলাকার বাটনের মতো যে আকৃতি, যেটা সেইটা হচ্ছে সাইন্যাপটিক নব। আর ক্লেফট হিসেবে জানলাম যেটা কিনা এই ফাটলের মতো ভাঙা ভাঙা জায়গা, সাইন্যাপটিক ক্লেফট হিসেবে সেটার নামকরণ হয়েছে। এবং আরেকটা হচ্ছে এই প্লাজমা মেমব্রেন, যে ভেতরে যে রাসায়নিক জিনিসগুলো যাতে বাইরে না এসে যায়, যে মেমব্রেনটা সেটাকে ধরে রেখেছে, সেটা হচ্ছে দ্য প্লাজমা মেমব্রেন। এবার আসছে এই স্ট্রাকচার। সাইন্যাপসের একটা নিজস্ব গঠন বা স্ট্রাকচার আছে, তাহলে সেই গঠনটা আমরা একটুখানি দেখি পরের স্লাইডে। সেটা হচ্ছে সাইন্যাপটিক, যেটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি, এদিকে রয়েছে অ্যাকশন টার্মিনাল, যেখানে নিউরোট্রান্সমিটার অথবা এই স্নায়ু প্রেরক যন্ত্র যে কাজ করছে, এবং যে নিউরোট্রান্সমিটার রিআপটেক পাম্প রয়েছে, তার কাজ যেটা চলছে। এবং এই যে ভিতরের অংশটা, যেটা হচ্ছে নিউরোট্রান্সমিটার রিসেপ্টর, যার কিন্তু অ্যারোটা দুদিকেই রয়েছে, মানে সেটা বাইরে থেকে ভিতরে যাচ্ছে এবং ভিতর থেকে কোনো ইম্পালস সেটাকে বাইরে নিয়ে আসছে। তাহলে এই অংশটাকে আমরা বলতে পারি সাইন্যাপটিক ক্লেফট, যেটা ফাটল হিসেবে আমি আগের স্লাইডে বললাম। এবার পরের জায়গাটা আসছে ডেনড্রাইটিক স্পাইন, বা এই যে অংশটা নিচের, যেখানে এই গোলাপি গোলাকার যে জায়গাগুলো, এগুলো কিছুই না, এগুলো হচ্ছে নিউরোট্রান্সমিটার রিসেপ্টর, এবং ওই নীল অংশগুলো হচ্ছে ডেনড্রাইট। এবং এই ছবির বাঁদিকে আমরা দেখতে পাবো সাইন্যাপটিক ভেসেলস আর ভোল্টেজ গেটেড সিএ মানে ক্যালসিয়াম, প্লাস প্লাস মানে পজিটিভ চ্যানেল কিভাবে তৈরি হচ্ছে, এবং এই যে গোলাপি অ্যারো যেভাবে চলছে, সেভাবে এই সাইন্যাপসে এইভাবে ইম্পালস গুলোকে একের পর এক একটা অংশ থেকে আরেকটা অংশতে নিয়ে যেতে সাহায্য করে। এই গেল মোটামুটি সাইন্যাপসের গঠনের দিক থেকে তার একের পর এক খুব ইম্পর্টেন্ট বা খুব গুরুত্বপূর্ণ কাজ এবং অংশ। এবার এই সাইন্যাপটিক নব আমি একটু আগে যেটা বললাম, সেটা তো হচ্ছে ওই ছোট্ট ছোট্ট গোলাকার জিনিস, যেটা ডেনড্রাইট বা এই গাছের মতো শাখার সঙ্গে আরেকটা ডেনড্রাইটের যেখানে মিলিত হচ্ছে, সেইটা হচ্ছে নব। এবং ক্লেফট যেটা বললাম, সেটাকে আমরা এই ছোট্ট ছোট্ট যে অংশ বা স্পেস বা খালি জায়গাটা বা ফাটলের মতো জায়গাটা, সেটাকে আমরা ক্লেফট বলছি। এবং প্রি সাইন্যাপটিক যে টার্মিনাল যেটা রয়েছে, সেটা আবার এই সাইন্যাপটিক
ভেসেলটাকে ধরে রাখে। সেটা কি? সেটা হচ্ছে একটা ফ্লুইড, একটা ফ্লুইড, ফ্লুইড মানে একটা তরল জাতীয় কিছু জিনিস, যেটাকে এরকম ছোট্ট ছোট্ট বস্তার মতো সেগুলোকে ধরে রেখেছে। এই হচ্ছে গঠনের দিক থেকে আমরা সাইন্যাপসকে দেখতে পাচ্ছি। এবার কিছু কেমিক্যাল মলিকিউলস আছে এর মধ্যে, যেটার নাম হচ্ছে নিউরোট্রান্সমিটার, অথবা আমরা বাংলায় বলতে পারি স্নায়ু প্রেরক যন্ত্র। ঠিক আছে, এবং এর তাহলে কি কি পার্ট রয়েছে আমরা একের পর এক দেখলাম। এবার পরের অংশে চলে আসি, যেটা হচ্ছে স্টেপস অফ সাইন্যাপটিক ট্রান্সমিশন বা সিন্যাপটিক সংক্রমণের পদক্ষেপ। কি কি পদক্ষেপ মোটামুটি আমরা নিতে পারি সেটা আমরা দেখব এই অংশে। তো প্রথম হচ্ছে এই সাইন্যাপটিক যে টার্মিনাল বাটনস রয়েছে, সেগুলো অন্য নিউরনের থেকে যে ক্যালসিয়াম আয়নগুলো বেরোচ্ছে সেগুলোকে এটা ধরছে, এবং নবের সাহায্যে সে অন্য যে প্রিসিন্যাপটিক যে নিউরন রয়েছে তার যে দেওয়ালের মতো যে অংশটা, সেখানে গিয়ে সেটা টেকছে, এবং এই নিউরোট্রান্সমিটার ভেসেলস সেখানে রিলিজ হয়ে যাচ্ছে বা বেরিয়ে যাচ্ছে, এবং এই নিউরোট্রান্সমিটার আবার চলে আসছে সাইন্যাপটিক ক্লেফট বা ফাটলের মাধ্যমে, এবং চলে আসছে এই প্লাজমা মেমব্রেনের সাহায্যে, যেটাকে আমরা পোস্ট সাইন্যাপটিক নিউরনও বলে থাকছি। এবার আসছে কি, যে এই যে ধরে রাখা বা বন্ড বা বাইন্ডিং, একটার সাথে একটা রিসেপ্টর যেভাবে ধরে রয়েছে, সেটা কার সাহায্যে? সেটাই ডেনড্রাইটের সাহায্যে। আর সেখানে একটা লোকাল পোস্ট সাইন্যাপটিক একটা পোটেনশিয়াল তৈরি হচ্ছে সেই অংশে, তাই সেটার নাম লোকাল। আর সেটাকে উদ্দীপক হিসেবে এই নিউরোট্রান্সমিটার সেটা কাজে লাগাচ্ছে, যেখানে যে সোডিয়াম বা নাট্রিয়াম যে আয়নটা যেটা আমরা দেখলাম, সেটা কিভাবে কাজে লাগাচ্ছে, খুব সুন্দরভাবে এটাকে আমরা বলে থাকি ইংরেজিতে এক্সাইটেটরি পোস্ট সাইন্যাপটিক পোটেনশিয়াল বা ইপিএসপি। কেন এক্সাইটেটরি? কারণ এটা উদ্দীপক, এটা নিউরোট্রান্সমিটার এসে যখন সেই সোডিয়াম আয়নটাকে এসে তার মেমব্রেনের কাছে গিয়ে ফেলছে, তখন সেটা খুব তাড়াতাড়ি পটাশিয়াম আয়ন সরে যাচ্ছে সেই মেমব্রেনের মধ্যে দিয়ে, এবং তাই এটাকে এক্সাইটেটরি পোস্ট সাইন্যাপটিক পোটেনশিয়ালও বলা হচ্ছে। এবার এই যে থ্রেশহোল্ড যেটা তৈরি হচ্ছে কিসের সাহায্যে? না এক্সাইটেটরি পোস্ট যে সাইন্যাপটিক পোটেনশিয়াল যেটা, সেটা কিন্তু এই মেমব্রেনের সাহায্যে কিন্তু সম্ভব হচ্ছে। এবং এটার আবার কিছু ক্ষণিক কিছু কাজ আছে, যেমন টেম্পোরারি স্টেটে কিছু কাজ হয়েছে, সেটা হচ্ছে হাইপার পোলারাইজেশন, সেটাকে আমরা আবার বলে থাকি ইনহিবিটরি পোস্ট সাইন্যাপটিক পোটেনশিয়াল অথবা আইপিএসপি। এবার এই নিউরোট্রান্সমিটারটা কিন্তু একটা বাইন্ডিং বা ধরে রাখার একটা জায়গা তৈরি করছে, যেটা অন্য রিসেপ্টরের সঙ্গে এই রিসেপ্টরকে আষ্টে পিষ্টে ভাবে ধরে রেখেছে। কার দ্বারা? এই সাইন্যাপটিক নবের দ্বারা। এবং এই সাইন্যাপটিক ভেসেলস গুলো কিন্তু যে একের পর এক যে এনজাইম গুলো আমাদের শরীরের মধ্যে রয়েছে, সেগুলোকে একের পর এক ধরে রেখেছে, এবং একটার সঙ্গে আরেকটার যে যোগসূত্র, তার একটা মিলিত স্থান। তাহলে এক্ষেত্রে আমরা দেখলাম যে এগুলো হচ্ছে সিন্যাপটিক সংক্রমণের কিছু পদক্ষেপ। এবার আমি পরের স্লাইডে যাব, যেখানে ইম্পর্টেন্স অফ সাইন্যাপস বা সাইন্যাপসের কিছু গুরুত্ব আমরা দেখতে পাবো। যেমন কতে রয়েছে একের সাথে আর এক স্নায়ুকে যোগ করে, 2 হচ্ছে স্নায়ু একদিকেই উদ্দীপনা পাঠায়, 3 অনেক জায়গায় উদ্দীপনা এক জায়গায় এনে দেয়। তার মানে অনেক জায়গাকার উদ্দীপনা একত্র করে
একই জায়গায় মূল স্থানে সেটা এনে দেওয়ার সাহায্য করে এই সাইন্যাপস। আর এই সাইন্যাপ আবার ছাঁকনির মতো উত্তেজক উদ্দীপনাগুলোকেই বাছাই করে নেয়, যেগুলো এই উত্তেজক উদ্দীপনা সেগুলোকে ছাঁকনির মতো ছেঁকে আলাদা করে ফেলছে। তাহলে এই হচ্ছে ইম্পর্টেন্স অফ সাইন্যাপস বা সাইন্যাপসের কিছু গুরুত্বপূর্ণ কাজ। এরপর আমি পরের স্লাইডে যাব, যেখানে নিউরো ট্রান্সমিটার্স বা স্নায়ু প্রেরক যন্ত্রগুলোকে আমরা একের পর এক দেখব। এটা খুব ইম্পর্টেন্ট বা খুব গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারে বা এই ইউনিটের। সেটা হচ্ছে এই নিউরো ট্রান্সমিটার বা স্নায়ু প্রেরক যন্ত্র। এখানে দেখতে পাবো যে কিভাবে এই যেমন অ্যাসিটিল ক্লোরাইন ACH বা গাবা অ্যামাইনো বিউটেরিক অ্যাসিড বা GABA গাবা বা এন্ডরফিনস, ডোপামিন যেটাকে DA ক্যাপিটাল DA বলা হয়, নিউরো এপিনেফ্রিন যেটাকে NE বলা হয়, এবং এপিনেফ্রিন এবং সেরোটোনিন যেটাকে 5-HT বলা হয়। তো এইভাবে আমরা দেখব একের পর এক কিভাবে এই স্নায়ু প্রেরক যন্ত্র কিভাবে কাজ করছে বা কোন গ্রুপে কিভাবে সেটা কার্যকর হচ্ছে। তো এই যেটাকে বললাম এক্সাইটেটরি যে নিউরোট্রান্সমিটার রয়েছে, যেগুলো এই উদ্দীপনাগুলোকে তুলে ধরছে, সেগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ নাম হচ্ছে অ্যাসিটিল কোলাইন ACH বা ক্যাটিকোলাইন বা গ্লুটামেট বা হিস্টামাইন, সেরোটোনিন, এরকম অনেকগুলো আছে। তার মধ্যে নিউরোপেপটাইডস আরো আছে অনেক। এগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ কিছু এক্সাইটেটরি বা উদ্দীপকগুলো যেগুলো ধরছে নিউরোট্রান্সমিটারে, সেগুলো নাম। এবার এর কিছু আবার গুরুত্বপূর্ণ ফাংশন বা কার্যকারিতা আমরা দেখতে পাবো। যেমন এই ACH এর এটা হচ্ছে ইম্পর্টেন্ট বা খুব গুরুত্বপূর্ণ কিসের জন্য না, মাসকিউলার ফাংশন। এই যে শরীরে যত রকম মাসলস আছে বা স্লিপ রেগুলেশন, ঘুমের যে কোন সময় আমরা ঘুমোবো, কখন আমাদের নার্ভগুলো ক্লান্ত হয়ে যাচ্ছে, আমাদের ঘুম পাচ্ছে, আমরা কিভাবে পড়াশোনা মনে রাখবো, লার্নিং, মেমোরি, স্মৃতিশক্তি, এই সমস্ত কিছু কিন্তু এই ACH জাতীয় যে নিউরোট্রান্সমিটার তার দ্বারা সম্ভব। এবং আরেকটা জিনিস হচ্ছে যে স্কেলিটাল যে মাসলস গুলো শরীরের মধ্যে আছে, সেগুলোর কন্ট্রাকশনও কিন্তু এই ACH করে যাচ্ছে। এবার এই যে ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার রয়েছে, যেমন গাবা, যেটা আমি বললাম দ্বিতীয় স্ক্রিনে যেটা রয়েছে গাবা, সেটা কি কি কার্যকরী দেখি। সেটা হচ্ছে গ্লাইসিন এন্ড আরেকটা হচ্ছে কিছু পেপটাইড। এবার অ্যামাইন যে নিউরোট্রান্সমিটার রয়েছে, তার কাজ হচ্ছে কি, আমাদের ইমোশন মানে ভালো লাগা, আবেগ, ভালোবাসা, হাসি, বেদনা, এই সমস্ত কিছু, বা কন্ট্রোল অফ মোটর, যে কখন কিরম ভাবে আমরা হাতটা নাড়ালে আমরা কাপটা তুলতে পারবো, কতটা হাঁটলে আমরা জায়গাটায় পৌঁছতে পারবো, এই যে ধরনের সমস্ত কিছু, সেটা এই গাবা জিনিসটা বা গাবা এই যে এক্সাইটেটরি বা ইনহিবিটরি যে নিউরোট্রান্সমিটার, তার কাজ। এবার আসছে অ্যামাইন নিউরোট্রান্সমিটার। তার কাজ আমি একটু আগে বললাম, যেমন হচ্ছে ইমোশন, হাসি, কান্না, আবেগ, অনুভূতি, এই সমস্ত। তারপরে কোনো রকম মোটর যে অ্যাকশন গুলো হচ্ছে তার মাধ্যমে। এবার মোনোমাইন অথবা এই যে ডোপামিন,
এই যে 4 নম্বর রয়েছে স্ক্রিনে ডোপামিন, যেটাকে আমরা অবশ্য অনেকটা সময় ডিএ বলে থাকি। ডোপামিন এর কাজ কি? শরীরের ব্যালেন্সটা সামঞ্জস্য বজায় রাখা, আমরা যাতে পড়ে না যাই হট করে, তা সেটাকে ধরে রাখার জন্য এই ডোপামিনের খুব বড় কাজ। সেটা আমাদের মস্তিষ্কে একটা এমন জায়গায় অবস্থিত এই ডোপামিন, তার দ্বারা আমরা কিন্তু পড়ে যাই না। এবার এপিনেফ্রিন বা নরএপিনেফ্রিন, এই দুটো কিন্তু এই চলাফেরার কাজে কিন্তু খুব বেশি কাজ দেয়। এবং ডোপামিনের কথা আমি বললাম। আর একটা হচ্ছে কি, যে এই যে এগুলো যদি একটুও কমতি শরীরে দেখা যায়, ব্রেনে দেখা যায়, তাহলে কিন্তু কোনো রকম ট্রিমার তৈরি হয় মাসেলসে, অথবা কোনো রকম পার্কিনসন ডিজিজ, যেটাকে নার্ভের অসুখ বলা হয়, যেখানে শরীরের বিভিন্ন জায়গার অংশ কাঁপতে থাকে, সেই রকম অসুখ আমরা দেখতে পাই। অথবা এই ডোপামিনের যদি কোনো রকম চেঞ্জ হয়, কোনো রকম কম বেশি হয়, তাহলে কিন্তু এই সিজোফ্রেনিয়া, যেটা একটা সাইকোটিক ডিসঅর্ডার হিসেবে ধরতে পারি আমরা, এই সিজোফ্রেনিয়া দেখা দেয়। এবং এই ডোপামিন হচ্ছে কিন্তু দুটোই, একটা হচ্ছে এক্সাইটেটরি, আবার হচ্ছে ইনহিবিটরি এফেক্ট তার আছে। কিসের ওপর? যেমন আমাদের মুড, এখন আমার মন ভালো নেই, আমার ইমোশন, আমার ভালো লাগা বা খারাপ লাগা, এই সমস্ত কিছুকে, বা আমার খিদে পাচ্ছে কি পাচ্ছে না, আমি ক্লান্ত হয়ে ঘুমের চেষ্টা করছি কি করছি না, এই সমস্ত কিছু কিন্তু ডোপামিন এর সাহায্যে হয়ে থাকছে। এবং এর মধ্যে কিন্তু একটা অ্যামাইনো অ্যাসিড রয়েছে এই নিউরোট্রান্সমিটারের মধ্যে, যেটা এই প্রোটিন সিনথেসিসটাকে ধরে রাখছে। এবং এর ইমব্যালেন্সে কিন্তু নানান রকম অসুখ বিসুখ দেখা যায়, যেমন হচ্ছে একটা খুব বড় হচ্ছে স্ট্রোক, যাতে মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে থাকে, সেটা কিন্তু এই গাবার ইমব্যালেন্সে বা কম বেশিতে হয়ে থাকে। এবং সেটা কিন্তু এই গ্লুটামেটকে কিছুটা ক্ষয় করে দেয়, তখনই এই স্ট্রোক জাতীয় অসুখগুলো আমাদের হয়ে থাকে। এবার গাবা হচ্ছে এমন একটা নিউরোট্রান্সমিটার, যেটা কিন্তু ইনহিবিটরি এর এফেক্ট রয়েছে। যেমন এটা কিন্তু আমাদের যে অ্যাংজাইটি, সেটাকে কমিয়ে দিচ্ছে। আমরা খুব বেশি উত্তেজনা যখন আসছে বা খুব চিন্তা যখন আসছে, তখন সেটাকে কমিয়ে দেওয়ার সাহায্য করছে এই গাবা। এবং আরেকদিকে এই গ্লুটামেট হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ নিউরোট্রান্সমিটার, যেটা কিন্তু এই উদ্দীপককে সামঞ্জস্য রাখছে। আর আমরা তাহলে কি কি জিনিস দেখলাম, একটা সরাসরি ভাবে ছোট করে বলি। প্রথমত হচ্ছে এসিএইচ এর কি কি ফাংশন দেখলাম। এক, দেখলাম এটা আমাদের চলাফেরার সাহায্য করছে। দ্বিতীয়ত, পড়াশোনার ক্ষেত্রে সাহায্য করছে, মনে রাখার স্মৃতিশক্তি, এবং যে ঘুমের যে ইচ্ছে বা ঘুমের জন্যে যা কিছু REM বলা হয়, স্লিপ, সেটারও সাহায্য করছে। এবার গাবাকে আমরা তাহলে ছোট ভাবে বলি, তার ফাংশন বা তার কার্যকারিতা কি। গাবাটা ফেসিলিটেট করছে, কি করছে, যে নিউরাল ইনহিবিশনটাকে এই যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, মানে যে কেন্দ্রীয় যে স্নায়ুতন্ত্রে নিয়ে যাচ্ছে, এবং তাতে আমাদের চলাফেরা যে কোনো রকমের অ্যাকশনকে করছে, সাহায্য করছে। এবং এন্ডরফিন হচ্ছে এমন একটা জায়গা, যেখানে এই যে ব্যথা, আমাদের শরীরে কোনো রকম ব্যথা, কোনো রকম কিছু বাইরে থেকে কোনো রকম কোনো আঘাত ইত্যাদি, সেইগুলোকে সঙ্গে সঙ্গে মুক্তি পাওয়ার জন্য এইটা এন্ডরফিন চেষ্টা করছে। এরকম ভাবে আমরা ডোপামিন দেখলাম, নিউরোএপিনেফ্রিন দেখলাম, এপিনেফ্রিন তার কি কি ফাংশন বা কার্যকারিতা, এবং সেরোটোনিন, যেটা আমাদের মুড, আমাদের ঘুম, আমাদের খিদে,
এবং যাবতীয় যা কিছু আমাদের ব্যবহারিক দিকটাকে সম্পূর্ণভাবে তুলে ধরে এই সেরোটোনিন বা 5-HT। এর সঙ্গে সঙ্গে আমরা দেখলাম তাহলে এই এতগুলো নিউরোট্রান্সমিটার কিভাবে আমাদের সাহায্য করছে, সর্বক্ষণ আমাদের শরীরের যে সমস্ত রাসায়নিক পরিবর্তন করছে সেগুলো একের পর এক আমাদের কিভাবে সব কাজ করবার উদ্দীপনা দিচ্ছে। তাহলে পরের অংশে আমরা যখন যাব তখন আমরা দেখব ডোপামিন কিভাবে বা গ্লুটামেট সিজোফ্রেনিয়ার যে সাংঘাতিক যে সাইকোটিক ডিসঅর্ডার আছে তার একটু কম বেশিতে কিভাবে এই সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত হচ্ছে প্রচুর মানুষ, যেটা আমরা এখন খুব শুনে থাকি। যেটা যে সাইকোটিক রোগ সম্পূর্ণভাবে সুস্থ হয় না, কিন্তু কম বেশি বা সিচুয়েশন বা পারিপার্শ্বিক কিছু যদি পরিবর্তন বা থেরাপির সাহায্যে সেটাকে কিছু কন্ট্রোল করা যেতে পারে। এবং তারপরে আমরা এই নিউরোপ্লাস্টিসিটি বা নিউরাল যে কিভাবে যে ডিজেনারেশন হচ্ছে রিজেনারেশন হচ্ছে সেগুলো আমরা পরের অংশে করব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই রইল।